সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলছে কাঠামো। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৮০০-এরও বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটি এর, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। কয়েকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি ব্যাবি চক। অবহেলায় ক্ষতিগ্রস্ত শত শত ব্যবসায়ী। রংপুরে স্বামী, স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে তালাবদ্ধ বাড়ি। ডাকাতির সময় গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের। কলকাতায় আগুনে নিহত দেবাশিস ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন। স্ত্রী, শ্বশুরকে দাফন। নিজ বাড়িতে পৌঁছেছে আহমেদ বাবুর মরদেহ। পশ্চিমবঙ্গে হোটেল মালিক গ্রেপ্তার। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। বছরে 3 মাস ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির সংখ্যায় ষাটোর্ধ্বরা। সতর্ক থাকার পাশাপাশি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া। অভিযোগ রয়েছে বিআরটি এর কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়ে অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় 8 শতাধিক বাস। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কিভাবে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। মিজানুর রহমান বিন্টুর ছবিতে আরো জানাচ্ছেন কামরুল হাসান। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলি গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে, একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়। পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অ্যাঙ্গেল যেগুলো দিয়েছে ওইগুলো আরো হাইট করে দোতলা করতেছে। যে মডেল চাইবে ওই মডেলের অনুযায়ী আমরা হাই করি। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। ভিতরে যাত্রী বসতে পারবে না, চিপা হয়ে যাবে। এই কারণে আমরা চ্যাসিস বাড়াই দিই, জোড়া দিয়ে চ্যাসিস বাড়াই দিই। অভিযোগ রয়েছে বিআরটি এর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে, অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে। চেসিস সিঙ্গেল ডেকের ডবল ডেক বানিয়ে ফেলবে, তাদেরকে আপনি শাস্তি আওতায় আনেন।
স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটিএর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। এটা সম্পূর্ণ ইলিগাল বা অবৈধভাবে চলছে। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসে ছিল, পরবর্তীতে তারা এটা বডি চেঞ্জ করে ওটা করছে এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে, ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করে ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা। আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। একটা গাড়ি যদি আদালতের আলামত হয়, তাহলে আমি সেটা ম্যানেজ করব কিভাবে, সেই সক্ষমতা তো আমার তৈরি হয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শপথ নেওয়ার পর আজ প্রথম বঙ্গভবনে অফিস করবেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার স্বপন আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শপথ নেওয়ার পর আজই প্রথম এই বঙ্গভবনে অফিস করতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এর জন্য এই বঙ্গভবন এরিয়াতে আসলে সব ধরনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু করা হচ্ছে। যেহেতু তিনি আজকে প্রথম কর্মদিবস, স্বাভাবিকভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি তিনি এখানে আসবেন এবং বঙ্গভবনের যে একটি রেওয়াজ অনুসারে তাকে এখানে গার্ড অব অনার দেওয়া হবে এবং এটার জন্য যে আনুষ্ঠানিকতা এবং যেটার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি একদম নিরবিচ্ছিন্নভাবে করা হয়েছে। পাশাপাশি তাকে গার্ড অব অনার করার জন্য যে ধরনের প্রস্তুতি আসলে বঙ্গভবনের পক্ষ থেকে নেওয়া হয় সেটিও কিন্তু করা হয়েছে। নিশ্চয়ই আমার সহকর্মী আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছেন। যেহেতু রাষ্ট্রপতি 10:30 থেকে 11:15 মধ্যে এই বঙ্গভবনে তিনি আসবেন এবং বলা যায় যে এই প্রস্তুতি, অর্থাৎ তাকে বরণ করে বঙ্গভবনে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু প্রায় পুরোপুরি কমপ্লিটলি করা হয়েছে। তো এর মধ্যে অর্থাৎ 20 তারিখে সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের পর গতকালকে তিনি শপথ নিয়েছেন, অর্থাৎ 21 তারিখ তিনি শপথ নিয়েছেন এবং গতকালকে তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে যে আনুষ্ঠানিক, অর্থাৎ বাংলাদেশের যে রেওয়াজ ছিল, অর্থাৎ 1971 সালের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি কিন্তু সেই রেওয়াজ অনুসারে তিনি কিন্তু সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়েছেন এবং আজকে যেহেতু প্রথম কর্মদিবস তার, অতএব বলা যায় যে তাকে বরণ করার জন্য এবং তাকে গার্ড অব অনার করার জন্য যে ধরনের প্রস্তুতি আসলে বঙ্গভবনের পক্ষ থেকে নেওয়া দরকার সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলেই সেই আনুষ্ঠানিকতা আমরা এখানে আপনাদের দেখাতে পারবো। এখন পর্যন্ত এতটুকুই ছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের যে প্রথম দিনের কার্যক্রম সেটি নিয়ে সব শেষ। বঙ্গভবনের সামনে থেকে সহকর্মী স্বপন আহমেদ যুক্ত ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে, অথচ পুরনো লাইন রক্ষণাবেক্ষণে একাধিকবার সতর্ক করা হয়েছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে। গুরুত্ব না দেয়ায় কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হন শত শত ব্যবসায়ী। দায়িত্বরতরা ঘটনার দায় এড়াতে পারেন না বলে মনে করেন অংশীজনরা। কাজল আবদুল্লার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। বৈদ্যুতিক নিরাপত্তায় ঝুঁকির বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে না নেওয়ার কারণেই 2025 সালের অক্টোবরে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে। লেলিহান শিখায় পুড়ে ছাই হয় সব মালামাল।
ওই কার্গো ভবনের বেশ কিছু নথির তথ্য আসে সময় সংবাদের হাতে। অগ্নিকাণ্ড এড়াতে 2024 সালে জানুয়ারিতে পুরনো লাইন সংস্কারে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগে চিঠি দেয় বাংলাদেশ বিমান। একই স্মারক ধরে পুনরায় সতর্কতামূলক চিঠি দেয়া হয় 2025 সালের মে মাসেও, যেখানে উল্লেখ ছিল বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও। ওই ঘটনায় ফায়ার সার্ভিস সহ তদন্ত করে কয়েকটি সংস্থা। দমকল বাহিনী বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নির্বাপন করতে আপনারা জানেন প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে। আমাদের তদন্তে আমরা দেখতে পাই শর্ট সার্কিটের কারণে আগুনটার সূত্রপাতটা হয়। সব তথ্য জানার পরও স্রেফ গাফিলতি নাকি পরিকল্পিত অবহেলা ছিল, এ নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। সতর্কতামূলক চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছিল বেবিচক তা জানতে সংস্থার প্রকৌশল দপ্তরের সময় সংবাদ, কিন্তু দেখা করেননি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। উল্টো জানানো হয় ঊর্ধ্বতনদের নির্দেশে কথা বলা বারণ। বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে গিয়েও দেখা করা সম্ভব হয়নি সংস্থা প্রধানের সঙ্গে। তবে বেবিচকের নির্দেশনায় লিখিতভাবে প্রশ্ন দেওয়ার পর একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। যদিও বেবিচক মেম্বার অফিসের প্রশ্ন ছিল এতদিন পর কেন ফলো আপ। হঠাৎ কার্গোটা নিয়ে আপনারা হঠাৎ নিউজ করছেন কেন? একটা আপডেট, ফলো আপ তো ওটার আগের তাহলে একটা হচ্ছে ইনকোয়ারি ফলো আপ আর একটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ। স্বীকার করুক বা না করুক, অংশীজনরা মনে করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে পারে না। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তখন এটা কে কার ঘাড়ে দোষ চাপাবে? বিমান বলে যে না আমরা দায়ী না, এটা সিভিল এভিয়েশন দায়ী। সিভিল এভিয়েশন বলে যে না আমরা দায়ী না, এটা বিমান দায়ী। যদিও এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, ট্রান্সপারেন্সি নাই আর কি। দায়িত্ব জ্ঞানহীনতার একটা মানে জ্বলন্ত উদাহরণ এটা আর কি। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুধু একটি পণ্য সংরক্ষণাগারই নয়, এটিকে জাতীয় বাণিজ্য ও বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝুঁকির বিষয়টি আগে থেকে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিভিল এভিয়েশন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আইক্যাওয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, শুধু কি উড়োজাহাজ আর টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতই করবে, নাকি পুরো এয়ারপোর্ট চত্বরের অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখার দায়িত্ব সংস্থাটির? সে প্রশ্নের উত্তর খতিয়ে দেখার দায়িত্ব দিচ্ছি সরকারকেই। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশের ধারণা, ডাকাতির সময় তাদের হত্যা করা হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটি, স্বজনদের কাছেও ছিল না খোঁজ। অবশেষে তালা ভাঙলে মেলে একই পরিবারের 4 সদস্যের মরদেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে আসেন স্বজনরা। বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দোতলার সিঁড়ির কাছেই স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের লাশ। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনেই ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার। নিহতদের গলায় রশির দাগ মিলেছে জানিয়ে পুলিশের ধারণা, ডাকাতির পর পরিবারের সব সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। গত বছরের 31 ডিসেম্বর রংপুর জেলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। ছেলে আয়ুষ ছিল রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদ আরও থাকছে। 6 মাসে অফিস করেছেন মাত্র 33 দিন। স্বামীর প্রভাব খাটিয়ে করেন বদলি, পদায়ন ও হয়রানি। নানা অনিয়মের অভিযোগ সিলেটের জগন্নাথপুর হাসপাতালের মেডিকেল অফিসারের বিরুদ্ধে। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এছাড়া শনিবার রাতেই তার স্ত্রী এবং শ্বশুরের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। এদিকে ভোরে ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ নিজ গ্রামের বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি গ্রামের পৌঁছায়। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজা শেষে তাকে দাফন করা হবে। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার তার নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, আর সেই তাপের সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন প্রবীণরা। গবেষণা বলছে বৈশ্বিক গড় উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে দক্ষিণ এশিয়ার শতর্ধ প্রবীণরা বছরের 3 মাস ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারেন। আর এই তালিকায় বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। নূর ইসলাম, বয়স পেরিয়েছে 70, শরীরের শক্তি কমেছে, বেড়েছে নানা শারীরিক জটিলতা। গরম এলেই তাই যেন বাড়ে তার অস্বস্তি। নূর ইসলামের এই ক্লান্তি শুধু বয়সের কারণে নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাপমাত্রা যত বাড়ছে প্রবীণদের জন্য ততই কঠিন হয়ে উঠছে পৃথিবী। অনেক গরম, রেস্ট নিচ্ছি, শরীর আর কুলে না। এখন তো আর গরম সহ্য হয় না, তবু আমরা পেটের দায় কাজ করিয়া খাইতে হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 60 বছরের বেশি বয়সী প্রায় 22% মানুষ বছরে অন্তত 1 মাস অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে পারেন। আর তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন দক্ষিণ এশিয়ার প্রবীণরা। তারা টানা প্রায় 3 মাস দিনরাত মারাত্মক তাপ ঝুঁকিতে থাকতে পারেন। এই তালিকায় সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ, রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারও। আমরা চাইলেই তো এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি না, বরং এটার সাথে আমরা যে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমাদের যে করণীয় সেগুলো কিন্তু আমরা ওয়ার্কিং প্ল্যানগুলো বাংলাদেশের জনগণ সেভাবেই সাজিয়ে নেই। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলোর দীর্ঘদিনের উচ্চ কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশের মতো দেশগুলো। পাশাপাশি ঘনবসতি, দারিদ্র্য এবং শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ঝুঁকি বাড়াচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী না, কিন্তু বাংলাদেশে ইনোসেন্ট ভিকটিম। এই কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে এগুলো কালেকটিভলি আমাদের মতো অন্য যে রাষ্ট্রগুলোরও একই রকম ক্ষয়ক্ষতি আছে তাদের সাথে মিলে আমাদের বৈশ্বিক দরবারে এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে হবে। একই সাথে স্থানীয়ভাবে লোকালাইজ অ্যাকশনগুলো আমাদেরকে বাড়াতে হবে। আমাদের জলধার রক্ষা করা, সবুজের রক্ষা এবং এটিকে আরো বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘাম উৎপাদন কমে যায় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সক্ষমতাও। ফলে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা যুক্ত হলে প্রবীণদের শরীর দ্রুত পৌঁছে যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। গরমের কারণে আমি দৃশ্যমানভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। যাদের এই ধরনের প্রবণতা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে চিকিৎসক হিসাবে তারা এটাকে হালকা করে না দেখে তারা নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি আরো সতর্ক থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন তাপ প্রবাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা, শীতল থাকার ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু নদী, কৃষি কিংবা প্রকৃতিতে নয়, হুমকি হয়ে উঠছে মানুষের শরীরের জন্য। তাই বৈশ্বিক উষ্ণতা এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা এবং তিনি আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। এটাই এটাই হলো আমার মূল লক্ষ্য, যে আমি এইভাবেই করতে চাই। আমার যারা সহযোগী সহকর্মী যারা রয়েছেন, সরকারে রয়েছেন, দলে রয়েছেন, স্বপন ভাইয়ের মতো, তারা প্রত্যেকেই আমি মনে করি যে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমরা যাতে একটি ঐক্যবদ্ধ
এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। ধন্যবাদ। এখানে যে জেলা বিএনপি কিংবা আপনাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, সেগুলোর আমরা অনেক সময় শুনি যে অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নতুন করে কমিটি দেওয়া হবে, এগুলো কি সম্মেলনের এগুলো মাধ্যমে ক্রমান্বয়ে কমিটি দেওয়া নিশ্চয়ই হবে? মেয়াদ উত্তীর্ণ যেগুলো, সেগুলো ক্রমান্বয়ে সেসব নতুন করে কমিটি হবে। আর কেউ বিদায় নেবেন, বিদায় নিয়ে তো একবারই চলে যাবেন না, তিনি হয়তো তার আপওয়ার্ড মুভমেন্ট হবে, তিনি হয়তো আরও উপরের দিকে যাবেন, আরেকটি সংগঠনে বা বিএনপির মধ্যে আসবেন, নতুন নতুন নেতৃত্ব, সেই অঙ্গ সংগঠন নেতৃত্ব আসবেন। এইভাবেই মানে সংগঠনের যে শক্তি বৃদ্ধির জন্য যে রক্ত সঞ্চালন, সেই রক্ত সঞ্চালনটা হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এই প্রক্রিয়া চলমান থাকবে, এবং এটাই হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ার নিয়ম। নতুন নেতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে, নতুন ষড়যন্ত্র করলে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইরানের, মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা, হরমুজের বিকল্প পথ তৈরির পরিকল্পনা। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্ষমতার অপব্যবহার, বদলি, পদায়নে অনিয়ম এবং হয়রানির অভিযোগ উঠেছে উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও তার স্ত্রী ডাক্তার সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ করেন স্ত্রী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে উপবণিকের রিপোর্ট। স্বামী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আর স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলি। সম্প্রতি স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ ও স্বেচ্ছাচারীর অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে স্ত্রীকে প্রথমে বদলি করা হয় পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুরে। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ, বদলি, পদায়নে অনিয়ম, কর্মচারীদের শোকজ ও হয়রানি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে ডক্টর সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে নিয়মিত অফিস না করা এবং দায়িত্ব পালনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 6 মাসে তিনি মাত্র 33 দিন অফিস করেছেন। এদিকে দফতরের অনেক সিদ্ধান্তেই স্বামীর পদের ক্ষমতা প্রয়োগ করার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে বদলি, পদায়ন ও অধীনস্থদের প্রায়ই সকুজ করার কারণে সহকর্মীদের কাছে সকুজতুলি নামে পরিচিত তিনি। টাকা 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 ছাড়া দুনিয়ার দাম নাই। ক্ষমতা তাহলে তো সবারই, হাজব্যান্ড, ডিডি সবাই সহজ করে ফেলে কথা। ইভেন মানে আমার এখনো মনে আছে যে আপনার ওইটাকে প্রিন্সিপাল জাহাঙ্গীর একটা ছেলে আছে, একদিন আমার ফোন করে বলে, স্যার শোকজ টোকজ লেখা এখন দেখে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার দিয়ে শোকজ লেখা আমার নাম দিছে। এর আগে 2022 সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে কর্মচারীদের লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। 2023 সালের জানুয়ারিতে তদন্তে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু করলেই বেতন বন্ধ হয়ে যাবে, কিছু করলেই বদলি করে দিব এবং বদলি করে দিচ্ছেও অনেককে। দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলিকে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য 24 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা করে শুনানির জন্য উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। শুনানিতে নিজেদের পক্ষে কথা বলার জন্য অভিযুক্ত দম্পতি তালিকার বাইরে শতাধিক কর্মীকে আলাদা চিঠি ও অফিস নোটিশ ইস্যু করে। আমি স্যারকে বলছিলাম, স্যার একটা ভুল করতেছেন, স্যার এটা ওই এক সময় স্যার দেখবেন যে আপনি কোনোটাই সামলাতে পারবেন না। তদন্তকারী কর্মকর্তা যে তালিকা দিয়েছেন ওনাদেরকে আমি ফোন দিছি, এটা নিশ্চিত, ঠিক আছে। আর এই যে আর্থিক পেনশনার যারা গেছে, ঠিক আছে, যারা পেনশনে গেছে, এরা যে স্যার কি কখনো কোনো আর্থিকভাবে নিছেন কিনা
আপনারা এই বিষয়টা বলবেন। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও সব অভিযোগ মিথ্যা বলে দায়সারা জবাব অভিযুক্তদের। আমার বিষয় নিয়ে বা আমার অফিসের বিষয় নিয়ে যেহেতু একটা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত চালানোর সময় আমি আসলে কথা বলবো এরকম তো জায়গা নেই যে মানে এত মিথ্যা এগুলো কিসের, মানে এগুলো তো দেখলাম মাত্র তদন্ত দিল, এখন কাগজপত্র গুছাইতে হচ্ছে, তার মাঝে আবার বদলি, তার মানে আমি নিজেই বুঝতেছি না আসলে কি হচ্ছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে সময় লাগবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আর সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। ইনফরমেশন আছে যেহেতু একটু সময় লাগবে আর কি, তো আমরা চেষ্টা করবো আমাদের তো সময় কম দেয়া, যত দ্রুত সম্ভব করা আর কি। আসলে অভিযোগটা কি কতটুকু এবং কি প্রমাণিত কতটুকু হয়েছে, সত্যতা কতটুকু পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনী সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেখছেন সময় সংবাদ। সচিবালয়ে কথা বলছেন ডক্টর আব্দুল মঈন খান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার। এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই গুরু দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে স্থানীয় সরকারের কাজ করার, এবং সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি আজকে এই মন্ত্রণালয়ে এসেছেন। এবং আমি বিশ্বাস করি তার সেই অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। এবং আজকে আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটি মাত্র অনুরোধ, সেই অনুরোধ হচ্ছে আমি জানেন আপনারা, আমি খোলাখুলি কথা বলি এবং যেটা আমি সঠিক মনে করি আমি সেটাই করি, আমি সেই হিসেবে বলছি। আমার বক্তব্যটি হচ্ছে এই যে সরকার অত্যন্ত ক্ষমতাশালী, অত্যন্ত ক্ষমতাশালী। এই ক্ষমতাটা কোথা থেকে আসে? এই ক্ষমতাটা কিন্তু জনগণের কাছ থেকে আসে। এবং কীভাবে আসে? নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে। দেশের মানুষ যাদেরকে সর্বোচ্চ ভোট দেয়, যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, তারাই কিন্তু সরকার পরিচালনা করবে, অন্য কেউ না। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই কথা বলি, যে শক্তি, আপনার শক্তি এই কারণে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভোট দিয়ে আপনাকে সেই শক্তি বলে বলিয়ান হয়ে কিন্তু আজকে আপনি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেছেন। এবং তার রাজনীতির যে বৈশিষ্ট্য, আমি সেটা অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে যে তিনি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম তৃণমূলের রাজনীতির প্রবর্তন করেছেন। এবং কেন আমি কথাটি বলছি, এই মন্ত্রণালয়ে কিন্তু তৃণমূল, এবং তার সেই আদর্শ, তার যে কর্মপদ্ধতি, সেটাকে অনুসরণ করে আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের বক্তব্যে এতক্ষণ যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে।
এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। ব্যাকাইতে ইনিংস ব্যবধানে হারের পথে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেট হারিয়েছে টাইগাররা। এখনও ৫১ রানে পিছিয়ে শান্ত বাহিনী। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্যাকাইতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্ভব হলো না মনে হয় বাংলাদেশের এই ইনিংস ব্যবধানে হারটা এড়ানোর। আর 2টা উইকেট দরকার অস্ট্রেলিয়া দলের, টি ব্রেকে গেছে এখন 2 দল। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে যে ব্যাটিংটা করেছে সেই ব্যাটিংটার পরেই মূলত এই টেস্ট থেকে অনেকটা ছিটকে গেছে। বোলাররা যেই লড়াইটা দেখিয়েছেন সেটা দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা ছিল যে ব্যাটসম্যানদের কাছ থেকেও একটা ভালো পারফরমেন্স, কিন্তু সেই কাজটা করতে পারেনি। আমরা দেখেছি যে এই উইকেটে ম্যাকাইয়ের যে উইকেট সেখানে স্বাভাবিকভাবেই বোলাররা সুবিধা পাবেন, সেটা বাংলাদেশের বোলাররাও পেয়েছেন। ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেসার 7 উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার, ইভেন সেটা দেশের বাইরের মাটিতেও সেরা একটা বোলিং ফিগার বাংলাদেশি পেসারদের জন্য। কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল তারা আসলে সেই কাজটা করতে পারেননি। সাদমান ইসলাম একইভাবে আউট হয়েছেন, তারপরে মমিনুল হক পরে গোল্ডেন ডাক মেরেছেন, বল লিভ করতে গিয়ে বোল্ড হয়েছেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটু বলতে চাই, কারণ তিনি অধিনায়ক, মাঠে থিতু হয়েছিলেন, মুশফিকের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ হচ্ছিল। এই সময়ে তিনি কেন আসলে উপরে উঠিয়ে শট খেলতে গেলেন সেটা আসলে তিনি বলতে পারবেন আসলে কোন ব্যাখ্যায় তিনি আসলে এই শটটা খেলেছেন। যখন বাংলাদেশ দলের দরকার অনেক বড় একটা পার্টনারশিপ, তখন তিনি আসলে উঁচুতে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন এবং দলকে বিপদে ফেলেছেন। লিটন দাসের কথা বলতে হয়, একেবারে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোনো রান পাননি 3টা ইনিংসেই। সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়া থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলছে কাঠামো। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 800-এরও বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএর, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। কয়েকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি বেবিচক। এভিয়েশন খাতে নেতিবাচক প্রভাব। এবং রংপুরে স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে তালাবদ্ধ বাড়ি, ডাকাতির সময় গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিসবাহ। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।